মাত্র এক মাসে সংসদ থেকে চারবার ওয়াকআউট করেছে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল। শুক্রবার সবশেষ ওয়াকআউট করে তারা। কারণ হিসেবে ক্ষমতাসীন দল বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক সমঝোতা লঙ্ঘন ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ তোলে জামায়াত। তারা বলছে, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ ২০টি অধ্যাদেশকে আইনি রূপ দেয়নি বিএনপি সরকার, যেগুলো দেশে আইন শাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আবশ্যক ছিল। যেগুলো কার্যকর না করাকে বিশ্বাসভঙ্গ হিসেবেই আখ্যা দিচ্ছে তারা। তবে সরকার বলছে যে ২০টি অধ্যাদেশ পাশ হয়নি, তার মধ্যে ৪টি বাতিল ও ১৬টি আরও যাচাই বাছাই করে আইনি রূপ দেয়া হবে। কিন্তু তাতে আশ্বস্ত হতে পারছে না জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল। তারা রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছে। চলুন দেখে আসি বাতিল হওয়া ৪টি আদেশে কি কি রয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বিশেষ কমিটি যে ৪টি অধ্যাদেশ রহিত বা বাতিল করার সুপারিশ করেছে, তার মধ্যে রয়েছে জাতীয় সংসদ সচিবালয় অধ্যাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ২০২৪ সালের নভেম্বরে এই অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর মূলত ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকারের অবর্তমানে তার দায়িত্ব আইন উপদেষ্টাকে দেওয়ার জন্য এই অধ্যাদেশটি জারি করা হয়েছিল। বিশেষ কমিটি তাদের রিপোর্টে বলেছে, নতুন করে এই অধ্যাদেশের কার্যকারিতা না থাকায় এটি রহিত বা বাতিলের সুপারিশ করা হয়। ২০২৫ সালে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সরকার প্রথমবারের মতো সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ করে। এই অধ্যাদেশ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে বিচারক নিয়োগের জন্য উপযুক্ত ব্যক্তি বাছাই করবে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। প্রধান বিচারপতির নেতৃত্বে স্বতন্ত্র এই কাউন্সিল যোগ্য ব্যক্তির নাম রাষ্ট্রপতি বরাবর সুপারিশ করবে। মূলত সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের লক্ষ্যে উপযুক্ত ব্যক্তি বাছাই করে প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়ার জন্য এই অধ্যাদেশ জারি করা হয়েছিল। এই অধ্যাদেশ অনুযায়ী বিচার কাজে নিয়োজিত বিচারকদের পদায়ন, পদোন্নতি, বদলি, শৃঙ্খলা ও ছুটি বিষয়ক সব সিদ্ধান্ত ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় এই সচিবালয়ের হাতে ন্যস্ত থাকবে। সুপ্রিম কোর্ট সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ প্রধান বিচারপতির ওপর ন্যস্ত থাকবে এবং সচিবালয়ের সচিব প্রশাসনিক প্রধান হবেন। বিচার বিভাগের স্বাধীনতা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য এই অধ্যাদেশ জারি করা হয়েছিল। বিচার বিভাগের প্রশাসনিক ও আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করা হয়েছে। নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ এবং বাজেট ব্যবস্থাপনার দায়িত্ব প্রধান বিচারপতির নিয়ন্ত্রণে সুপ্রিম কোর্ট সচিবালয়ের ওপর ন্যস্ত করার লক্ষ্যে এই অধ্যাদেশ প্রণয়ন ও জারি করা হয়েছে। দর্শক, এবার আমরা জানব যে ১৬টি অধ্যাদেশ কার্যকারিতা হারাচ্ছে সেগুলো সম্পর্কে। মানবাধিকার কমিশনের সভাপতির অবর্তমানে সভায় উপস্থিত সদস্যদের সম্মতিতে সভাপতি নির্বাচিত করা যাবে। বাছাই কমিটির কোনো সদস্য পদে শূন্যতা বা অনুপস্থিতি কিংবা অন্য কোনো কারণে কাজ করতে অক্ষম থাকলে কার্যক্রম তবুও বহাল থাকবে। এ নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। এ লক্ষ্যেই এই অধ্যাদেশ প্রণয়ন ও জারি করা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময়ে পুরনো কাঠামো পুনর্গঠন করে রাজস্ব নীতি প্রণয়ন ও রাজস্ব আহরণ কার্যক্রম আলাদা করা হয়েছিল এই অধ্যাদেশের মাধ্যমে। অর্থ মন্ত্রণালয়ের অধীনে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি পৃথক বিভাগ গঠনের ব্যবস্থা রাখা হয়েছে এই অধ্যাদেশে। সংশোধিত এই অধ্যাদেশের মাধ্যমে রাজস্ব নীতি প্রণয়নের পাশাপাশি কর নীতি প্রণয়ন, আইন সংশোধন, আন্তর্জাতিক চুক্তি, প্রকল্প ও গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ কর ও শুল্ক আইন বাস্তবায়ন, মাঠ পর্যায়ে প্রশাসন, মানব সম্পদ ব্যবস্থাপনা এবং রাজস্ব আহরণ কার্যক্রম পরিচালনা করার কথা বলা হয়েছিল। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংক্রান্ত বিধান সংশোধন করার লক্ষ্যে এই অধ্যাদেশ প্রণয়ন ও জারি করা হয়েছে, যা আরও যাচাই বাছাই করতে চায় বিএনপি সরকার।
কাস্টমস আইন 2023-এ বিভিন্ন স্থানে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ অন্তর্ভুক্ত করার জন্য এই আদেশ জারি করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলে। আয়কর আইন 2023-এ বিভিন্ন স্থানে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ অন্তর্ভুক্তের জন্য এই অধ্যাদেশ জারি করা হয়েছিল। 2025 সালের নভেম্বরে মানবাধিকার কমিশন আইন 2009, যা 2009 সালের 53 নং আইন হিসেবে পরিচিত, সেটি রহিত করে মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন ও নিশ্চিতে জারি করা হয়েছিল এই অধ্যাদেশটি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ কার্যকরে গণভোটে অধ্যাদেশ জারি করা হয়েছিল 2025 সালে। সংবিধানের সকল সংশোধনীর বিধানের গণভোটের মাধ্যমে অনুমোদন গ্রহণের বিষয়ে বিধান প্রণয়নের লক্ষ্যে গণভোটের বিধান প্রবর্তনে এই অধ্যাদেশ জারি করা হয়েছিল। গুম থেকে সব ব্যক্তিকে সুরক্ষা দেওয়ার জন্য বাংলাদেশের আইনি কাঠামোতে অন্তর্ভুক্ত করার জন্য এই অধ্যাদেশ জারি করা হয়। এতে গুমকে চলমান অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়। এর সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করা হয় মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। জাতীয় মানবাধিকার কমিশন আইনের কিছু ধারায় সংশোধন আনতে সংশোধিত এই অধ্যাদেশটি জারি করা হয়। 2025 সালের 8 ডিসেম্বর এই অধ্যাদেশটি জারি করা হয়েছিল। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা দুদকের তদন্ত ও গোপন অনুসন্ধান ক্ষমতা বাড়িয়ে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ জারি করা হয় 2025 সালে। এতে সরাসরি এজাহার দায়েরের বিধান, বিদেশে সংঘটিত অপরাধ সহ গুরুতর আর্থিক অপরাধকে আইনের আওতায় আনা, কমিশনের সদস্য বাড়ানোর বিধান করা হয়েছিল। বিমানের টিকিটিং ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত এবং বিমান ভাড়ায় কারসাজি রোধে সুদৃঢ় আইনগত কাঠামো প্রণয়নে এই অধ্যাদেশ জারি করা হয়েছিল। এতে এয়ার অপারেটরদের কর্তৃপক্ষের নিকট সকল রুটের সর্বনিম্ন ও সর্বোচ্চ ভাড়ার তালিকা আবশ্যিকভাবে দাখিলের বিধান রাখা হয়েছিল। এই অধ্যাদেশের মাধ্যমে সরকারের বিধি দ্বারা অপরাধ চিহ্নিতকরণ এবং সংশ্লিষ্ট অপরাধ সংগঠনের ক্ষেত্রে দণ্ড নির্ধারণ সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। অধ্যাদেশে বলা হয়েছে, ট্রাভেল এজেন্সি আইন লঙ্ঘনে 1 বছরের কারাদণ্ড, অনধিক 10 লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। সংশোধিত এই অধ্যাদেশে মানবাধিকার কমিশনের সুপারিশের ভিত্তিতে ট্রাইব্যুনালে পাবলিক প্রসিকিউটর নিয়োগের বিধান আনা হয়েছে। এছাড়া অভিযোগকারী বা ভুক্তভোগী ব্যক্তিগত উদ্যোগেও আইনজীবী নিয়োগ করতে পারবেন। সংশোধিত এই অধ্যাদেশে বলা হয়েছিল, কোনো ব্যক্তি ন্যূনতম 5 বছর ধরে গুম থাকলে এবং জীবিত না ফিরলে ট্রাইব্যুনালে তার সম্পত্তির বৈধ উত্তরাধিকারীদের মধ্যে বণ্টনযোগ্য মর্মে ঘোষণা দিতে পারবে। মাইক্রোফাইন্যান্স এবং ব্যাংক প্রতিষ্ঠার উদ্দেশ্যে মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ 2026 প্রণয়ন করে অধ্যাপক ইউনূসের সরকার। অবৈধভাবে ঋণ পরিশোধে ব্যর্থতাকে অপরাধ হিসেবে চিহ্নিত করতে এই অধ্যাদেশ প্রণয়ন ও জারি করা হয়েছিল। এবং সবশেষ, দেশের তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত এবং সরকারি বেসরকারি দফতরে স্বচ্ছতা এবং জবাবদিহিতা বাড়াতে তথ্য অধিকার আইন 2009 সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তীকালীন সরকার।